আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। শেষ হলো বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির সেরা ১০ পর্ব। সরকারের পাশাপাশি সমাজের অভাবগ্রস্ত ও অনগ্রসর জনগোষ্ঠীকে সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার। নির্বাচন যত দেরি হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী শক্তি শক্তিশালী হচ্ছে, মির্জা ফখরুলের মন্তব্য। গাজায় ইসরায়েলের হামলায় ২৪ শিশুসহ ৯১ ফিলিস্তিনির প্রাণহানি, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইসরায়েল ও হামাসের। এবং চট্টগ্রামে ৩ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করতে দেশের ভেতর ও বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, যত ঝড় ঝাপটায় আসুক না কেন সেটা অতিক্রম করতেই হবে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আজকের সভায় মূলত 4টি বিষয় আলোচনা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, নির্বাচনে মাঠ প্রশাসনে পদায়ন, প্রশিক্ষণ ও নির্বাচনের নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন। প্রেস সচিব বলেন, কর্মকর্তাদের দক্ষতা বিবেচনায় নিয়ে মাঠ প্রশাসনে পদায়ন করা হবে। এক্ষেত্রে গত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে। মাঠ প্রশাসনে কিভাবে পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কীরকম হবে এবং সেখানে ডেপ্লয়মেন্টটা কীরকম হবে সেই বিষয়েও গুরুত্বের সাথে আলোচনা হয়। নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায়, প্রথমে এই বিষয়টা আলোচনা হয়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন।
জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে আজ 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আজ এই মামলার জব্দ তালিকার সাক্ষী হিসেবে 20তম সাক্ষীর জবানবন্দি দেন SI আশরাফুল হাসান। মামলাটিতে মোট আসামি 16 জন, এদের মধ্যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 8 আসামি পলাতক। আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক SI শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন। এদিন সকালে গ্রেফতার থাকা 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 5ম দিনের আপিল শুনানি চলছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেকজন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গতকাল হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। প্রসঙ্গত, গত রোববার রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের একটি পিলারের উপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়াও আগের বছর মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। আজ শেষ হলো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত সেরা 10 পর্ব। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসার শত শত মেধাবী শিশু কিশোর দীর্ঘ প্রস্তুতি আর অগণিত স্বপ্ন বুকে নিয়ে পৌঁছেছে তাদের কাঙ্ক্ষিত মঞ্চে নতুন কুড়ির সেরা 10-এ। 3টি ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে এখন তারা দাঁড়িয়ে আছে চূড়ান্ত লড়াইয়ের দ্বার প্রান্তে। শেষ দিনে লোকসঙ্গীতের খ শাখায় অংশ নেয় 11 জন প্রতিযোগী। সবারই একটাই লক্ষ্য নিয়ে এসেছে নিজেদের সেরাটা দিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। নতুন কুড়ির সেরা 10 পর্বের শেষ দিন আজ। দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে 279 জন প্রতিযোগী। শেষ দিনে লোকসঙ্গীতে খ শাখায় অংশ নিচ্ছে 11 জন প্রতিযোগী। আমি গান শিখছি 5 বছর বয়স থেকে। গান নিয়ে আমার পরিকল্পনা এমন যে লালন সেজির গানকে যেন আমি লোকসঙ্গীতের ধারায় আমি যেন সারা বাংলাদেশ কিংবা বিশ্বে প্রচার করতে পারি, এটা হয়েছে আমার আশা। একটু টেনশন কাজ করছে, বাট আমি চেষ্টা করব নার্ভাসনেস না হওয়ার। ভবিষ্যতে গান নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। আমার ইচ্ছা যে বড় একজন শিল্পী হওয়ার, আর লালন সাইজির গান করবো, এটা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। তো আমার ইচ্ছা যদি কখনো শিল্পী হই তাহলে লালনের গানই গাবো। নিজের পারফরমেন্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা প্রত্যেক প্রতিযোগীরই। প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আবেগ আপ্লুত এবং গর্বিত নিজেদের সন্তানকে নিয়ে। নতুন করে আসছে, আমরা দেখছি কিন্তু তারা দেখছে না, এবং তারা দেখতে হলো নতুন করে আসছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। নতুন করে একে ধন্যবাদ জানাই।
আমার এক কলিগ আছেন কনজবাবু, মেয়ের গান শুনে ওকে একটু আমাদের কাছ থেকে জোর করে নিয়ে যায়, কিছুদিন উনি প্র্যাকটিস করায়, ওই স্যারই ওকে সব কিছু রেজিস্ট্রেশন করায়, এই প্র্যাকটিস করায় এখানে করেছে। পড়াশোনার পাশাপাশি ও গানটা বেশি পছন্দ করে, কাজে প্রাধান্যটা এদিকে বেশি দিছি। আর পড়াশোনা যে করে না তা না, পড়াশোনা অনেক ভালো আছে। ছোটবেলা থেকে ওর গানের প্রতি আমি একটা আগ্রহ দেখছি, এরপরে যত কষ্ট হোক ওকে শেখানোর চেষ্টা করছি, মেয়েকে গাইড করছি মানে যতটা সম্ভব। তারপর ওর গুরু, ওর বাবা এর পিছনে অনেক অনেক সময় দিয়েছে। এটা তো অনেক আগে দেখছি বিটিভিতে চলে, তো এটা এখন আবার শুরু হয়েছে, ভালো লাগতেছে। সেরা 10 পর্ব থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা 5 জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে। বিচারকরা বলছেন শিশু কিশোরদের অসাধারণ পরিবেশনায় তারা মুগ্ধ। স্টার হতে গেলে প্রথমেই ভুল ত্রুটি ধরা পড়বে, সেগুলি সংশোধন হবে, আস্তে আস্তে করে তারা একদিন স্টার হবে। এবং বাংলাদেশে আমি মনে করি এগুলি একটা ফুলের কুড়ি, এই নতুন কুড়ি একদিন বাংলার আকাশে বাতাসে সাংস্কৃতিক অঙ্গনে সুবাতাস ছড়াবে। আমরা যেটুকু আশা করেছিলাম, আমার মনে হয় যে তার চেয়ে আমরা ভালো কিছু পেয়েছি, এবং আমরা মনে করি যে আগামীতে এই সমস্ত যারা নতুন কুড়িতে অংশ করেছে বাচ্চারা, তারা আরও ভালো করবে এবং আমাদের সঙ্গীতকে আরও উজ্জ্বল করে তুলবে। কোনো বাচ্চাকে না আসলে নাম্বার ওভাবে দিতে পারছি না, কারণ তারা বাচ্চা, তারা স্টেজে উঠে এই যে জীবনের প্রথম অংশে এসে গান গাইছে, এতগুলো মিউজিশিয়ান ভাইরা বসেছে যাদের মাঝখানে, কিন্তু ওরা কিন্তু খুব সাবলীল, যেটা দেখতে পেলাম আমার কাছে এটা খুব অবাক লাগলো। আমার বিশ্বাস যে সারা দেশ থেকে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন, যেভাবে ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং এত সুন্দর সুন্দর গান পরিবেশন করছে, এরা একসময় অনেক অনেক বড় শিল্পী হবে, এটা বিশ্বাস করি। আজকের যে সেরা 10কেই যেন মূল্যায়ন করা হয়, তার কারণ এ পর্যন্ত যারা আসছে তারা খুবই ভালো গান গাইছে। এই উদ্যোগ আর এই পথ চলাটা যেন বন্ধ না হয়। এদিকে নতুন করে সেরা 10 পর্বের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার, নতুন কুড়ি সেলের সমন্বয়কারী প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন এবং অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে সারা দেশের শিশু কিশোররা স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ প্রত্যেকেই আশা করে নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা। শবনা স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, সমাজের অভাবগ্রস্ত অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা যেমন সহযোগিতা করছে, তেমনি সমাজের বিত্তবানরা তাদের সহযোগিতা করে সামাজিক দায়িত্ব পালন করতে পারে। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, জাতীয় সমাজ কল্যাণের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপপরিচালক ফাহমিদা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 1,20,00,000 টাকার ক্ষুদ্র ঋণ এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে 66,22,000 টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ করেন ধর্ম উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী শক্তি শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। আজ জাতীয় প্রেস ক্লাবে বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকট সমাধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের পার্লামেন্ট তৈরি হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত যে সংস্কারগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে। যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা এনার্কি তৈরি করতে চায়, এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায়। আমি আশা করব অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার ফাঁকা বলি ও দলিল নয়, অবশ্য এর আইনি ভিত্তি থাকতে হবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারকে পদক্ষেপ নেয়ারও কথা বলেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, 1 নম্বর, ঐকমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2, সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। এই যে জুলাই সনদটা, এই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি সংস্কার সম্পন্ন সংবিধান দেখতে চেয়েছিল, কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে। সেই জন্য আমরা যে রাস্তায় ছেলেরা নেমে এসেছিল, মেয়েরা নেমে এসেছিল, তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিকভাবে গত 24 সালের অগাস্টের 3 তারিখ ঐতিহাসিক 1 দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম। সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় 24 শিশুসহ অন্তত 63 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফা সীমান্তে গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর শক্তিশালী পাল্টা আঘাতের নির্দেশ দেন। ইসরায়েলের এই হামলাকে 10 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে হামাস জানিয়েছে তারা এক নিখোঁজ বন্দির দেহ হস্তান্তরের পরিকল্পনা আপাতত স্থগিত করছে। এক বিবৃতিতে সংগঠনটি আরও সতর্ক করে বলেছে, ইসরায়েলের যে কোনো নতুন হামলা মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে, যার ফলে গাজায় অবশিষ্ট 13 বন্দির মরদেহ উদ্ধারে
বিলম্ব ঘটবে। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মতামত বিভাগে আর লিখবেন না বলে 150 জনের বেশি লেখক ও কলাম লেখক এক অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোনো কিছু যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন উভয় পক্ষের অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। ওই অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারীরা লিখেছেন নিউ ইয়র্ক টাইমস যদি তাদের পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের জন্য দায় স্বীকার না করে এবং গাজায় চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের সত্যিকারের ও নৈতিক প্রতিবেদন না দেয় তাহলে কোনো ব্যক্তির লেখা নিবন্ধ সংবাদ কক্ষ বা সম্পাদক পর্ষদের জন্য কোনো চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে না, বরং তাদের এই অসদাচরণ চালিয়ে যাওয়ারই অনুমতি দেবে। দীর্ঘ 2 বছর ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রাণ হারিয়েছে 68,000-এরও বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে হাজারো শিশু এখন অনাথ, কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ বা দুজনকেই। এই নিঃস্ব শিশুদের মধ্যে 36 জনকে নিজেদের সন্তান হিসেবে বড় করছেন গাজার এক প্রবীণ দম্পতি। বিস্তারিত মিম আক্তারের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে গত 2 বছরে গাজায় নিহত হয়েছে অন্তত 68,000 ফিলিস্তিনি। এর মধ্যে 17,000 শিশু হারিয়েছে তাদের বাবা মা বাবা বিহীন 36 শিশু আশ্রয় পেয়েছে এক প্রবীণ দম্পতির ঘরে, যাদের নাম এখন গাজায় দাদা দাদি নামে পরিচিত। প্রবীণ দম্পতি রিদা ও হামিদ জানান এই শিশুদের যত্ন দরকার, তাদের খাবার, পানি এবং ভালোবাসা দরকার। তিনি বলেন আবার বোমা পড়বে কিনা প্রতিদিন ভয়ে থাকেন তারা। শিশুদের চোখে ভয় দেখলেও তাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। জাতিসংঘের সর্বশেষ সতর্কতায় বলা হয়েছে গাজার অন্তত 1/4 মানুষ এখন চরম অনাহারে ভুগছে। এর মধ্যে রয়েছে প্রায় 11,500 অন্তঃসত্ত্বা নারী। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে প্রতিদিন গাজায় পৌঁছাচ্ছে মাত্র 750 মেট্রিক টন খাদ্য সামগ্রী, যা প্রয়োজনের তুলনায় 1/3 কম। অন্যদিকে ইউনিসেফ বলছে গাজায় এমন কোনো স্থান নেই যাকে এখন নিরাপদ বলা যায়। দীর্ঘ অবরোধ, খাদ্য ও ওষুধ সংকটে পুরো প্রজন্মের ভবিষ্যৎ হারাচ্ছে দিকভ্রান্ত হয়ে। অপুষ্টি, ট্রমা আর শিক্ষার অভাবে গড়ে উঠছে এক বিধ্বস্ত প্রজন্ম। যুদ্ধ থেমে গেলেও গাজার শিশুদের কান্না এখনো থামেনি। যেখানে প্রতিটি শিশুর মুখে থাকা উচিত হাসি, সেখানে আজ রয়েছে ক্ষুধা, ভয় আর অনিশ্চয়তা। রিদা ও হামিদ দম্পতির মতো মানুষরাই হয়তো মানবতার শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে এই ধ্বংসস্তূপের মাঝে। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট। চলতি এশিয়া সফরের অংশ হিসেবে আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দেশটিতে তাঁর পৌঁছানোর আগের দিন গতকাল নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর জানায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় এটি ছিল তাদের সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এটি শত্রুদের উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির কথা মনে করিয়ে দেবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, তবে এদিন দেশটি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞার লঙ্ঘন হয়নি, কারণ জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এবং উত্তর কোরিয়া যে ভাষায় তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানিয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি আলোচনা কোনো ধরনের সমাধান ছাড়াই শেষ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়াকে এ অঞ্চলের শান্তির জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইস্তাম্বুলে আলোচনা হয়েছিল। গত সপ্তাহে 2 দেশের মধ্যে সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত লোক আহত হন। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকে এটিকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে বিবেচনা করা হয়। কয়েকদিনের সংঘাত শেষে উভয় পক্ষ 19 অক্টোবর কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় তারা একমত হতে পারেনি বলে আফগানিস্তান ও পাকিস্তানের সূত্র জানিয়েছে। এই ব্যর্থতার জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান চায় তালেবান যেন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন পাকিস্তান তালেবান, টিটিপি ও অন্যান্য গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। তবে তালেবান বলেছে পাকিস্তানি তালেবানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব গোষ্ঠী বিগত কয়েক সপ্তাহে পাকিস্তানি সেনাদের উপর একাধিক হামলা চালিয়েছে। এবার শেয়ার বাজারের খবর। একটানা মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,273.49, যা গতকালের চেয়ে শতকরা 0.16% বেশি। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,682.08, যা গতকালের চেয়ে শতকরা 0.69% বেশি। আজ 194টি কোম্পানির 35,23,391টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 18,57,24,000 টাকারও বেশি। এর মধ্যে 94টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 81টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এর আগে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরে সিরিজে 1-0তে পিছিয়ে আছে বাংলাদেশ। ফুটবল। চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। কল্লোল সংঘ গ্রিন SA ফ্যামিলির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এর আগে আজ বিকেলে CJKS ক্লাব সমিতির ব্যবস্থাপনায় ও সিটি মেয়রের পৃষ্ঠপোষকতায় মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। CJKS ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাব রেজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় উড্ডয়নের মধ্যে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 56 এবং সূর্যাস্ত 5টা 17 এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে সকাল 6টা 16, জোয়ার দুপুর 1টা 10 এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 7টা 38।